ইশতেহারে বৈষম্যের গল্প কতটা, সেই গল্পের কথা জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। লালমনিরহাট এবং সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই লালমনিরহাটের সহকর্মী সাব্বির আহমেদের কাছে এবং সাব্বিরের কাছ থেকে জেনে নিতে চাইব, সাব্বির, লালমনিরহাটে তিস্তা নদীর ন্যায্য হিস্যার দাবি অনেকদিন ধরেই সেখানকার স্থানীয়রা জানাচ্ছেন। আর কি কি সমস্যা আছে সেখানে যেগুলো সমাধান চান তারা? আসলে লালমনিরহাট তিস্তা এবং ধরলা নদী বেষ্টিত একটি জেলা। এই জেলায় প্রতি বছর বর্ষায় কয়েক দফায় ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙ্গন, বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রভাবে তিস্তার দু তীরের মানুষ ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে তিস্তার ধরলা যে নদী রয়েছে, সেই ধরলা নদীও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। আসলে গত 17 বছর আওয়ামী লীগের সময় এই ভারত তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছিল এবং এরপর অন্তর্বর্তী সরকার দর্শক, লালমনিরহাটের সহকর্মী ছিলেন আমাদের সাথে সাব্বির আহমেদ, তার সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমাদের সাথে সহকর্মী রয়েছেন সাতক্ষীরার সহকর্মী গাজী ফরহাদ। গাজী ফরহাদের কাছ থেকে জেনে নিতে চাইবো যে উপকূলীয় এলাকার চ্যালেঞ্জটা একটু আলাদা, তো উপকূলবাসী কি প্রত্যাশা করছেন এবার? ধন্যবাদ আপনাকে। উপকূলবাসী কিন্তু বরাবরই তাদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, যে কারণে এখানকার মানুষের কিন্তু চাওয়া পাওয়ার চাহিদাটা অনেক বেশি। কারণ বিশেষ করে এই এলাকার মানুষ, উপকূলের মানুষ কিন্তু প্রায় 30 থেকে 35% মানুষ কিন্তু বনজীবী। তাদের সুন্দরবনের কাঁকড়া ধরে, সুন্দরবন থেকে মাছ ধরেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। তো আমরা প্রতিনিয়ত কিন্তু শুনতে পাই যে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের কবলে, বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে 5 তারিখের পর থেকে কিন্তু এই এলাকায় বনদস্যুদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই এলাকার যে সুন্দরবনের পর্যটন খাত ঘিরে কিন্তু ব্যবসা বাণিজ্যের একটি প্রসার ঘটানো সম্ভব, কিন্তু সেই তুলনায় সাতক্ষীরা উপকূলে কিন্তু প্রসার ঘটেনি। আগামী দিনে যারা নির্বাচিত হবে তাদের কাছে কিন্তু ব্যবসায়ী সহ এই এলাকার মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা একজন ব্যবসায়ী নেতার সাথে একটু কথা বলতে চাই। আমরা সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি এখানে রয়েছেন নাসিম ফারুক খান মিঠু, তার কাছ থেকে জানবো যে ব্যবসায়ীরা আপনারা আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের কাছে কি ধরনের প্রত্যাশা করছেন? আমরা প্রথমত একটি সুন্দরবন এলাকা, এখানকার স্বাভাবিক প্রাকৃতিক ভাবে এখানে মৎস্য আহরণ করা হয়, গোলপাতা আছে, আমাদের গরম কাঠ আছে, সর্বোপরি এখানে ক্যাঁকড়া চাষের ব্যবস্থা রয়েছে। আমরা চাইবো এলাকার মানুষ যেন আমাদের ব্যবসা করতে পারে। আমরা সামাজিক নিরাপত্তা চাইবো এবং এই অঞ্চলে যদি একটি পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয় এবং সুন্দরবনকে যে বিগেস্ট হেরিটেজ যেটা, সেটাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমরা মনে করি যে এই অঞ্চল থেকে রপ্তানি অনেকভাবে বৃদ্ধি পাবে এবং অনেক কলকারখানা এখানে আসবে, শিল্প স্থাপন হবে, এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা প্রত্যাশা করছি এইখান থেকে ব্যবসা বান্ধব একজন জনপ্রতিনিধি আমাদের নির্বাচিত হবেন। যিনি এখানে নির্বাচন করছে, তিনি ব্যবসা বান্ধব প্রতিনিধি, তিনি বড় ব্যবসায়ী ছিলেন। তো আমরা সর্বোপরি আমরা আশা করছি যে আগামী যে সরকার এদেশে আসবেন, যে সরকারটি অবশ্যই একটি ব্যবসামুখী সরকার হবে, ব্যবসায়ীদেরকে সমর্থন দিবে, সহযোগিতা দিবে, যাতে আমাদের সাধারণ মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। ভ্যাট ট্যাক্স একটু কমিয়ে, ব্যাংকের ট্যাক্স কমিয়ে যেন আমরা অবাধ ব্যবসা করতে পারি, এই সুযোগ আমরা আপনাদের কাছে মাধ্যমে সরকারের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছেন যে ব্যবসায়ী নেতারা কিন্তু তাদের ব্যবসার প্রসার ঘটাতে কি ধরনের উদ্যোগ আগামী দিনে সরকার নিতে পারে সে কথা জানাচ্ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই উপকূলবর্তী একবারে দেশের শেষ সীমানার আমরা দাঁড়িয়ে আছি সাতক্ষীরাতে। তো এই এলাকার মানুষের কিন্তু ভোটের যে প্রচারণা আজকে 3য় দিন, এখানে উৎসবে পরিণত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামনগরে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখছি, তারা তাদের ভোটার প্রচারণায় ব্যস্ত। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার সর্বশেষ। গাজী ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার সহকর্মী জহির রায়হান আমাদের সাথে যুক্ত আছেন এবং জহিরের কাছ থেকে জেনে নিতে চাইবো জনপ্রতিনিধিদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি এবং কোন কোন বিষয়গুলো সমস্যার সমাধান তারা চাচ্ছেন। নির্বাচন আসে যায়, প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, কিন্তু সেটি কতটুকু বাস্তবায়ন হয় সেটি দেখার বিষয়। এর আগে আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলো তো প্রশ্নবিদ্ধ ছিলই। এই বিগত নির্বাচনগুলোতে প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে, কিন্তু এলাকার কতটুকু উন্নয়ন করেছেন সেই বিষয়ে মূলত আজকে একটু শুনবো।
আমি এখন আছি চুয়াডাঙ্গা 2 আসনে, শুনবো যে আপনাদের এলাকার মূল সমস্যা কি? আমাদের এলাকার মূল সমস্যা স্বাস্থ্য সমস্যা। স্বাস্থ্য যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেগুলো ঠিক মতো চিকিৎসা সাধারণ মানুষ পায় না। আমাদের এখানে সমস্যা, শিক্ষার ব্যবস্থা সমস্যা আছে। আমাদের এখানে কৃষকদের সমস্যা আছে, সার সঠিকভাবে বিতরণ হয় না, সেটা সমস্যা আছে। আমাদের এখানে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। বিগত দিনে সরকার যারা ছিল তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা নিজেরা কিছুই করে নাই। তারা নিজেদের আখের গুছিয়েছে, তাদের নিজেদের সমস্যাগুলো মিটিয়েছে, কিন্তু সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা ভোট নিয়ে ঠিকই চলে গেছে, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি সে রক্ষা করেনি। আমাদের সমস্যাগুলা বর্তমানে যে সমস্যা, স্বাস্থ্য সমস্যা, শিক্ষার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কৃষকের জন্য আমাদের ন্যায্য মূল্যের সারের সমস্যা আছে, সেটা আমরা সারটা ঠিক মতো ডিস্ট্রিবিউট হচ্ছে না, সঠিকভাবে বিতরণও হচ্ছে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়তো কিছুটা নেগলিজেন্সের কারণে হয়তো বা এটা সমস্যাটা হচ্ছে। এই সমস্যার জন্য কৃষকরা ভোগান্তি পাচ্ছে। তাদের যে কৃষি ফসল কিছুদিন আগেও যে আমাদের ভুট্টার চাষ হয়েছে, এখন ধানের চাষ হচ্ছে, এখন মানুষ ঠিক মতন সারটা, যেসব সারগুলো প্রয়োজন সেই সারগুলো পাচ্ছে না, যেটা অপ্রয়োজন সেগুলো এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। প্রার্থীদের কাছে আপনাদের আগামী দিনে যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনাদের কি প্রত্যাশা? আমরা তার কাছে আশা করি এইটাই, যে আগামী দিনে আমাদের এলাকার সমস্যাগুলা আমরা তিনার কাছে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, এবং আগামীতে মানুষ তিনি যখন আসছে তখন সাধারণ মানুষ বলছে আমাদের এখানে শিক্ষার ব্যবস্থাটা উন্নতি করতে হবে, যোগাযোগের ব্যবস্থাটা উন্নতি করতে হবে, আমাদের স্বাস্থ্য সেবাটা যাতে আমাদের সঠিকভাবে হয়, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাটা পায়। তার জন্যে আপনি আমাদের এলাকার জন্যে এই কাজগুলা করলে আগামী দিনে মানুষ উপকৃত হবে, এবং মানে আগামী দিনে যেই নির্বাচিত হোক না কেন তার প্রতি মানুষ আকৃষ্ট হবে, এবং জনগণের জন্য এটা উপকার হবে বলে এলাকাবাসীর এটা ধারণা। আর এখানে আপনাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এগুলোর কি অবস্থা? এগুলো খুব ভঙ্গুর অবস্থায় আছে। কমিউনিটি ক্লিনিক গুলার তো একেবারে কথা বলাই যায় না, সেগুলো ঠিকমতো চিকিৎসা হয় না, নামমাত্র আছে, এবং সেখানে একজন করে ফিল্ড ওয়ার্কার আছে তারা সেই নামমাত্র কিছু ট্যাবলেট তারা সেখানে সাপ্লাই দেয়। ইউনিয়ন যে হাসপাতালগুলো সেখানে ওষুধ সাপ্লাই নাই, দীর্ঘদিন ধরে ওষুধ সাপ্লাই নাই, সেখানে সাধারণ মানুষ উপকৃত পাচ্ছে না, সেখানে কোনো স্বাস্থ্য সেবাটাই নাই। উপজেলাতে একই পরিস্থিতি, অনেক যন্ত্রাংশ আছে সেগুলো আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে, অনেক বিল্ডিং আছে, রুম আছে, সেগুলো অপরিষ্কার হয়ে থাকে। মানে স্বাস্থ্য সেবাটা বলতে একেবারেই নাই বললেই চলে বাংলাদেশে, এবং আমাদের এলাকায় তো নাই। আমার মনে হয় সারা বাংলাদেশে একই পরিস্থিতি চলছে স্বাস্থ্য সেবাটা। ধন্যবাদ আপনাকে রঞ্জু। যেমনটি শুনছিলেন আর কি, আমাদের চুয়াডাঙ্গা, আমি এখন আছি চুয়াডাঙ্গা 2 আসনে। এখানকার মানুষের যে সমস্যা সেটা আমি শুনছিলাম। কিছু হলেই অল্প সমস্যা হলেই, অল্প একটু কেউ রোগে আক্রান্ত হলেই চুয়াডাঙ্গার একমাত্র সদর হাসপাতালে সবার চিকিৎসা সেবার সর্বশেষ আশ্রয়স্থল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, সেখানেও কিন্তু সঠিকভাবে চিকিৎসা মেলে না। রঞ্জু। কাজী ফয়সাল আপনাকে ধন্যবাদ, জহির রায়হান আপনাকে ধন্যবাদ, সাথে সাথে কাজী ফয়সাল এবং আমাদের সহকর্মী লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সাব্বির, আপনাকেও ধন্যবাদ।